1829 সালে একজন একা ভ্রমণকারী পাঞ্জাবের শুষ্ক ভূমির ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন। গরম বাতাস তার মুখের ওপর দিয়ে বইছিল, কিন্তু তার চোখ ছিল অদৃশ্য কিছুর সন্ধানে নিবিষ্ট। ভ্রমণকারী ছিলেন একজন শ্বেতাঙ্গ ইংরেজ, যিনি গ্রামবাসীদের বলেছিলেন তার নাম চার্লস ম্যাসি। বাস্তবে তিনি তার পরিচয় গোপন করছিলেন। তিনি ছিলেন জেমস লুইস, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রাক্তন সৈনিক, যিনি সবকিছু ত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন। ক্ষমতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে তিনি এখন ইতিহাসের গভীর নিমজ্জনে ডুবেছিলেন। গত 2 বছর ধরে তিনি ভারতের ধুলোময় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। কখনো কখনো ধ্বংসস্তূপের দিকে যাচ্ছিলেন, কখনো মন্দিরের মধ্যে, কখনো কখনো নির্জন দুর্গের দেয়ালে অতীত যুগের প্রতিধ্বনি খুঁজছিলেন। এবং তারপর একদিন পাঞ্জাবের একটি অপরিচিত অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় তার দৃষ্টি মাটি থেকে কিছুটা উপরে উঠে আসা একটি অদ্ভুত প্রসারণের ওপর স্থির ছিল। এটা কোনো সাধারণ ঢিবি ছিল না। জায়গাটা পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা মনে হচ্ছিল, যেন পৃথিবী ইচ্ছাকৃতভাবে কোনো প্রাচীন সত্য লুকিয়ে রাখছে। জেমস তার কাঁধের থেকে তার ব্যাগটি খুলে বস্তুটির পাশে হাঁটু গেড়ে বসেছিল। তার আঙুলগুলি ধীরে ধীরে মাটি সরাতে শুরু করেছিল, যেন সে পৃথিবীর সাথে যোগাযোগ করছে। কয়েক মিনিটের মধ্যে নিচ থেকে একটি ইট বেরিয়ে আসে, কিন্তু এই ইট তার আগে দেখা অন্য কোনো কিছুর থেকে আলাদা ছিল। এর আকৃতি এতটাই সুনির্দিষ্ট এবং সমকোণী ছিল যে মনে হচ্ছিল এটি একটি আধুনিক যন্ত্র দ্বারা তৈরি। জেমসের চোখে একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সে খনন করতে থাকল এবং আরও ইট দেখা গেল। একটি প্রাচীর তৈরি হতে শুরু করল, যেন এটি একটি পুরনো ঘর বা হারিয়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ। তারপর সে একটি পাথরের স্ল্যাব দেখতে পেল। স্ল্যাবে কিছু খোদাই করা ছিল। এটি একটি মনে হচ্ছিল যেন এটি একটি রহস্যময় অঙ্কনের মতো, এবং তার উপরে কিছু প্রতীক ছিল। অঙ্কনটি একটি প্রাণীর ছিল, কিন্তু এই প্রাণীটি মোটেও পরিচিত ছিল না। এর কপালে শুধু একটি শিং ছিল। জেমস এই দৃশ্য দেখে কেঁপে উঠল এবং তার মুখ থেকে শব্দটি বেরিয়ে আসলো, ইউনিকর্ন। কিন্তু ইউনিকর্ন কেবল কল্পনার অংশ। সে স্ল্যাবটি পরিষ্কার করে নিচে আরও চিহ্ন দেখতে পেল, যেন কোনো অজানা ভাষায় বা ভুলে যাওয়া লিপিতে লেখা। সে মাটিতে বসে তার ডায়েরি খুলল এবং তাতে লিখল, আজ আমি এমন কিছু স্পর্শ করেছি যা সম্ভবত একটি সমগ্র সভ্যতার হৃৎস্পন্দন ছিল। এই দেয়াল, এই চিহ্নগুলি, এই অঙ্কনগুলি সবই এমন একটি গোপন বিষয়ের দিকে ইঙ্গিত করছে যা এখনো কেউ বুঝতে পারেনি। সে জানত যে স্ল্যাবের নিচে লুকিয়ে থাকা ইতিহাস কেবল পুরনো ইটের স্তূপ ছিল না, বরং একটি পুরো পৃথিবী ছিল। এমন একটি পৃথিবী যা সময়ের থেকে অনেক এগিয়ে ছিল এবং এখন সম্ভবত আবার শোনার জন্য প্রস্তুত ছিল। জেমসের অনুসন্ধান এখানে থামবে না। পরবর্তী কয়েকদিন ধরে সে একই জায়গায় তাঁবু খাটিয়েছিল। প্রতিদিন সকালে সূর্যের প্রথম রশ্মির সাথে সাথে সে আবার মাটি সরাতে শুরু করত, এবং প্রতি সন্ধ্যায় তার সামনে নতুন কিছু ফুটে উঠত। ধীরে ধীরে কেবল ইট নয়, বরং একটি সম্পূর্ণ শহর আবির্ভূত হতে শুরু করল। প্রশস্ত রাস্তাঘাট, দেয়ালের ধ্বংসাবশেষ, পাথরের প্ল্যাটফর্ম, এবং প্রতিটি কোণ থেকে একটি প্রশ্ন ভেসে আসছিল, এই জায়গাটা কি? সে জানত এটি কোনো সাধারণ গ্রাম নয়। এর কাঠামোতে শৃঙ্খলা ছিল, একটি প্যাটার্ন ছিল। এটি গ্রিক এবং মিশরীয় সভ্যতা সম্পর্কে বইগুলিতে যা পড়েছিল তার মতোই, কিন্তু এটি তাদের থেকেও আলাদা ছিল। প্রতিটি রাস্তা সোজা এবং সমান্তরাল ছিল, একটি আধুনিক শহরের পরিকল্পনার মতো। কিছু বাড়িতে ছোট ছোট ঘর ছিল এবং অন্যগুলিতে স্নানের ট্যাঙ্কের মতো গর্ত ছিল, যার মধ্য দিয়ে পাথরের পাইপ বেরিয়ে আসত। জেমসের চোখ প্রতিটি নতুন বস্তুর ওপর স্থির ছিল, এবং তার ভেতরের ইতিহাস প্রেমিক নীরবে চিৎকার করে বলতেন, হাজার হাজার বছর আগে এত উন্নত সৃষ্টি কিভাবে সম্ভব হতে পারে? কিন্তু এই স্থানটি যত দ্রুত উন্মোচিত হচ্ছিল, রহস্য ততই গভীর হচ্ছিল। একদিন খনন করার সময় তিনি আরেকটি পাথরের শিলমোহর খুঁজে পেলেন। এবার এটিতে একটি ষাঁড়ের ছবি ছিল এবং তার উপরে একই অদ্ভুত প্রতীক ছিল। তিনি এখন সর্বত্র সেই প্রতীকগুলি খুঁজে পাচ্ছিলেন, কখনো তামার প্লেটে, কখনো ছোট পাথরে, কখনো ভাঙা পাত্রের ধারে। সেই ভাষা সর্বত্র ছিল, তবু তার বোধগম্যতার বাইরে। সেই রাতে জেমস অনেকক্ষণ জেগেছিলেন। তার ডায়েরিতে এখন কয়েক ডজন স্কেচ ছিল, প্রতীক, প্রাণী, ইটের পরিমাপ এবং শহরের মানচিত্র। কিন্তু যা তাকে সবচেয়ে বেশি বিরক্ত করছিল তা হলো একটি প্রশ্ন, যদি এই লোকেরা এত উন্নত হতো তবে তারা কোথায় গেল? এত সুসংগঠিত শহর, এত উন্নত প্রযুক্তি, এত রহস্যময় লেখা, এবং তারপরে পুরো সভ্যতা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। জেমসের জন্য এটি আর কেবল একটি ঐতিহাসিক আবিষ্কার ছিল না, বরং এটি ছিল একটি অসম্পূর্ণ গল্প। এটি গল্প যা তিনি নিজেই পরিত্যাগ করেছিলেন, এবং এখন তিনি যে কোনো মূল্যে এর শেষ জানতে চেয়েছিলেন। পরের দিন সকালে যখন জেমস ঘুম থেকে উঠে খননস্থলে পৌঁছালেন, সূর্যের প্রথম রশ্মি সেই দেয়ালগুলিতে পড়ছিল যা একসময় কারোর বাড়ির বাইরের সীমানা ছিল। কিন্তু সেই ঘড়িগুলি সাধারণ ছিল না। মাটি সরানোর সাথে সাথে শহরের আসল পরিচয় ফুটে উঠতে শুরু করেছিল। প্রতিটি বাড়িরই একটি অনন্য বিন্যাস ছিল। দেয়ালগুলি ইট দিয়ে তৈরি ছিল, যা দেখে মনে হচ্ছিল যে এটি একটা নির্দিষ্ট মান অনুসারে তৈরি করা হয়েছিল। কোনো ইট খুব ছোট বা খুব বড় ছিল না, সবগুলি একই দৈর্ঘ্য এবং প্রস্থ, একই আকৃতি, একই কোণ ছিল। জেমস আরও লক্ষ্য করলেন
যে প্রতিটি বাড়িতে একটি নিষ্কাশন ব্যবস্থা ছিল। এক জায়গা থেকে জল প্রবাহিত হচ্ছিল এবং অন্য জায়গা থেকে বেরিয়ে আসছিল। রাস্তাগুলি পাথরের ড্রেন দিয়ে সারিবদ্ধ ছিল। একটি সুসংগঠিত নিষ্কাশন ব্যবস্থা যেমন তিনি কেবল আধুনিক শহরগুলিতে দেখেছিলেন। তার পায়ের নিচে জল, মাটি, আর কেবল মাটি ছিল না, সে একটি যত্নকারী নির্মিত শহরের ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। কূপও পাওয়া গেছিল যা পরিষ্কার জল সরবরাহ করত। জেমস এর আগে কখনো এমন কিছু দেখেনি। সে নিজেকে প্রশ্ন করেছিল যে হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীর বেশিরভাগ অংশই এখনো জঙ্গল ছিল, তখন এখানে কিভাবে এত উন্নত নগর জীবন বিদ্যমান ছিল। সে কোনো উত্তর খুঁজে পায়নি। কিন্তু এই শহরটি তার সাথে আরেকটি গোপন কথা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। খননের সময় সে একই অদ্ভুত ভাষায় খোদাই করা কিছু ছোট পাথর খুঁজে পেল। প্রতিটি পাথরের ওপর একটি প্রাণী, একটি পাখি, কখনো কখনো একটি রহস্যময় ব্যক্তিত্ব আঁকা ছিল। প্রতিবার প্রতীকগুলির নিচে একটি প্রাণী আঁকা থাকত, একটি ষাঁড়, একটি হাতি এবং প্রায়শই একই এক শিংবালা প্রাণী। এই ধর্মীয় প্রতীকগুলো কি, নাকি তাদের অন্য কোনো অর্থ ছিল? তিনি তার ডায়েরিতে এই প্রতীকগুলি লিখে রেখেছিলেন। আশা করেছিলেন যে কোনোদিন অন্য কেউ এগুলি পড়বে। তিনি এখন নিশ্চিত হয়েছিলেন যে এটা একটি ভাষা, কিন্তু এমন একটি ভাষা যা কেবল অক্ষর দিয়ে নয়, বরং প্রতীক দিয়ে তৈরি। শব্দ নয়, সম্ভবত চিন্তা ভাবনা। প্রতীকগুলি শব্দ নয়, বরং একটি পুরো চিন্তা ভাবনাকে প্রতিনিধিত্ব করে। এই ভাষাটি এখন একটি ধাঁধায় পরিণত হয়েছিল এবং জেমস সেই ধাঁধার প্রথম সাক্ষী ছিলেন। জেমসের ডায়েরি এখন এতটাই পূর্ণ ছিল যে এর পাতাগুলি ছিটকে পড়তে শুরু করেছিল। প্রতিটি নতুন দিনের সাথে প্রতীকের নতুন প্যাটার্ন আবির্ভূত হচ্ছিল, নতুন ছবি দেখা যাচ্ছিল, কিন্তু তাদের মানে কি ছিল সেগুলি রহস্যই রয়ে গেল। একদিন বিকেলে যখন সূর্য একটু কম ছিল এবং মাটি একটু নরম ছিল, তখন সে একটি স্ল্যাব উন্মোচন করল যা বাকিদের থেকে আলাদা ছিল। স্ল্যাবের উপর 5টি ছোট প্রতীক ছিল এবং তার ঠিক নিচে একটি বৃহৎ প্রাণী ছিল, কিন্তু এটি কোনো পরিচিত প্রাণী ছিল না। তার মুখটি ষাঁড়ের মতো ছিল, কিন্তু তার কেবল একটি শিং ছিল এবং তার চোখগুলি সে কখনো দেখেনি এমন কিছুর মতো ছিল না। ছবিটি দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে মনে মনে ভাবল, এটি সেই একই প্রাণী যা আমি আগে অনেকবার দেখেছি, কিন্তু কেন প্রতিবার তার মুখটি সামান্য পরিবর্তিত হচ্ছে বলে মনে হচ্ছে? সে স্ল্যাবের সাথে বসে প্রতিটি প্রতীকের স্কেচ আঁকতে শুরু করল। ধীরে ধীরে সে বুঝতে শুরু করল যে এই প্রতীকগুলি শব্দের মতো নয়, বরং কোডের মতো কাজ করে। কিছু প্রতীক বারবার দেখা গেছে, কিন্তু ভিন্ন প্রসঙ্গে। যেমন একটি প্রতীক একটি ছোট মাছের মতো আকৃতি, সবসময় প্রথমে আসে। অন্য একটি প্রতীক দুটি সমান্তরাল রেখা, প্রায়শই মাছের পরে আসে। জেমস এখন প্যাটার্নটি বোঝার চেষ্টা করছিল, কিন্তু প্রত্যেকটি প্রচেষ্টাই ব্যর্থ হলো। কখনো এক প্রতীকের দুটি প্রাণী, কখনো একই প্রাণীর 4টি ভিন্ন প্রতীক। এই লোকেরা কি বলতে চাইছিল? তার মন ক্লান্ত হতে শুরু করেছিল, কিন্তু তার হৃদয় নয়। সন্ধ্যার নাগাদ সে বুঝতে পারল যে এটি যেমন কেবল একটি ভাষা নয়, এটি ছিল তাদের সংস্কৃতি। এই প্রতীকগুলি সম্ভবত তাদের নাম নয়, বরং তাদের পরিচয়, ব্যবসা, ধর্ম, ক্ষমতা, সম্মান। প্রত্যেকটি প্রতীক একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে কেন এই ভাষাটি টিকে ছিল না। একই এলাকায় আরও কিছু খনন কাজ চলছিল। নদীর তীরে বেশ কিছু মানুষের কঙ্কাল পাওয়া গেছে। কিছু সোজা পড়ে আছে, আবার কিছু একসাথে জড়ো হয়েছে, যেন একই রাতে কোনো দুর্ঘটনা ঘটেছে। কঙ্কালের অবস্থা উদ্বেগজনক ছিল। অনেকের মাথার কাছে কাদার মধ্যে ভাঙা মাটির পাত্রের টুকরো ছিল, কারো কাছে লোহার মতো দেখতে জিনিসপত্র পড়েছিল। কোনো চিহ্ন পাওয়া গেল না, কোনো অস্ত্র, কোনো পোড়ার চিহ্ন নেই, কেবল কিছু কঙ্কাল আর গভীর নীরবতা, যেন পুরো শহরটি এক ধাক্কায় থেমে গেছে। কেবল একটি প্রশ্ন রয়ে গেল, এই সভ্যতাটি কি হঠাৎ করে শেষ হয়ে গেল, নাকি এটি মাটিতে নিজেকে চাপা দিয়ে দিয়েছিল যাতে কেউ আর কখনো একে জাগাতে চেষ্টা না করে? কয়েক সপ্তাহ কেটে গেল। জেমস লুইস এখন এমন একটি রহস্যের অংশ হয়ে দাঁড়িয়েছে যা তিনি নিজেও পুরোপুরি বুঝতে পারেননি। তার কাছে ধ্বংসাবশেষ আর কেবল প্রত্নতত্ত্ব ছিল না, তারা ছিল একটা চাপা চিৎকার, একটা অসম্পূর্ণ গল্প যা প্রতিটি পাথর, প্রতিটি প্রতীক এবং প্রতিটি ভাঙা পাত্রের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল।